সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন সোর্স অ্যানালাইসিসে। আজকে আমরা বেশ ইন্টারেস্টিং আর কিছুটা জটিল একটা টপিকের একদম গভীরে যাব। আমরা মূলত এমন একটা ডকুমেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে ইনসার্জেন্সি বা বিদ্রোহের স্ট্র্যাটেজিক সম্ভাবতা আর এর পেছনের থিওরি নিয়ে খুব ডিটেলসে কথা বলা হয়েছে। কোনো রকম পক্ষ না নিয়ে একদম নিরপেক্ষ জায়গা থেকে আমরা দেখব যে একটা নির্দিষ্ট মতাদর্শগত অবস্থান থেকে তারা কিভাবে লোকাল জিওপলিটিক্স আর গ্লোবাল স্ট্র্যাটেজিকে ব্যাখ্যা করছে। তো চলুন শুরু করা যাক। মূল টেক্সটটা শুরুই হয়েছে একটা খুব ডিরেক্ট প্রশ্ন দিয়ে, মুসলিম বঙ্গে কি গেরিলা যুদ্ধ করা সম্ভব? এই লোকাল প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই পুরো ডকুমেন্টে একটা বিশাল স্ট্র্যাটেজিক রূপরেখা টানা হয়েছে। মজার ব্যাপার হলো, লেখক কিন্তু এখানে সরাসরি হ্যাঁ বা না বলেননি, বরং এই প্রশ্নের উত্তরটাকে বেশ কিছু শর্ত আর রিয়ালিটির ফিল্টারে ফেলে বিচার করেছেন। চলুন দেখি এই জটিল সমীকরণটা তারা কিভাবে মিলিয়েছেন। আচ্ছা, তো আমরা পুরো বিষয়টাকে মূলত 4টা ধাপে ভাগ করে দেখব। প্রথমে গেরিলা যুদ্ধের প্রাথমিক সম্ভাবনা, এরপর উর্বর এবং অনুর্বর ভূমির নীতি, তারপর সাপের মাথায় আঘাত করার কৌশল এবং সবশেষে খিলাফত প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য। চলুন প্রথমেই আমাদের 1 নম্বর পয়েন্টে ফোকাস করি, গেরিলা যুদ্ধের প্রাথমিক সম্ভাবনা। সোর্স ম্যাটেরিয়ালে খুব স্পষ্টভাবে দুইটা ভিন্ন চিন্তাধারার কথা বলা হয়েছে। একদল মনে করেন যে কোনো ধরনের ইনসার্জেন্সি সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম, তাদের চোখে এটা স্রেফ খারিজিয়াত বা নৈরাজ্য। অন্যদিকে আরেকটা পক্ষের যুক্তি হল, না, এটা ধর্মীয়ভাবে হারাম নয়, কিন্তু বর্তমান বাস্তবতায় এটা করা একেবারেই অবাস্তব। কেন? কারণ একটা গেরিলা যুদ্ধের জন্য যে ধরনের প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক জনসমর্থন থাকা দরকার সেটার চরম অভাব রয়েছে। এখন কথা হলো, দরকারি উপাদানগুলো যদি নাই থাকে তাহলে কি কিছুই করার নেই? এখানেই লেখক একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরেছেন। ডকুমেন্টে দাবি করা হয়েছে প্রয়োজনীয় প্রাকৃতিক আর সামাজিক উপাদান ছাড়া সফল হওয়ার চান্স আসলেই কম, কিন্তু একটা উপায় আছে, আর সেটা হলো ইম্প্রোভাইজেশন, মানে উপস্থিত বুদ্ধি খাটিয়ে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। সীমাবদ্ধতার মধ্যেও যদি বর্তমান রিসোর্সগুলোর ক্রিয়েটিভ ব্যবহার করা যায় তবে সফলতার হার কিছুটা হলেও বাড়ানো সম্ভব। আর এই লজিকটাই কিন্তু পরবর্তী অসাধারণ একটা রূপক বা মেটাফরের ভিত্তি তৈরি করে দেয়। এবার আমরা 2 নম্বর পয়েন্টে আসি, উর্বর এবং অনুর্বর ভূমির নীতি। এই পার্টটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এর প্রেজেন্টেশন। জটিল জিওপলিটিক্সকে সহজে বোঝানোর জন্য লেখক এখানে চাষাবাদের চমৎকার একটা মেটাফর বা রূপক ব্যবহার করেছেন। পুরো মুসলিম বিশ্বকে এখানে প্রস্তুতির ভিত্তিতে 3টা জমিতে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো উর্বর জমি, যেখানে সবকিছু রেডি, জাস্ট চারা লাগালেই ফসল উঠবে, স্বাভাবিকভাবেই এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। দ্বিতীয়টা আধা উর্বর জমি, যেখানে মাঝারি অগ্রাধিকার দেওয়া হয়, কারণ এখানে কিছু প্রস্তুতির দরকার আছে। আর তৃতীয়টা হলো অনুর্বর জমি, যেখানে প্রাথমিক অবস্থায় প্রায়োরিটি সবচেয়ে কম, কারণ এই জমিতে ফসল ফলাতে প্রচুর সার আর সেচের প্রয়োজন। যেহেতু লোকবল এবং রিসোর্স খুবই লিমিটেড, তাই কোথায় সেটা ইনভেস্ট করা হবে তার একটা ক্লিয়ার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হলো এই তুলনাটা। এই কোটেশনটা ডকুমেন্টের মূল স্ট্র্যাটেজিটাকে একেবারে পারফেক্টলি সামারাইজ করে। দাবি করা হচ্ছে, শুরুতেই অনুর্বর জমিতে সমস্ত শ্রম আর রিসোর্স ঢেলে দেওয়াটা স্রেফ বোকামি। এর বদলে সীমিত শক্তির ম্যাক্সিমাম আউটপুট পেতে হলে শুরুতেই ফোকাস করতে হবে উর্বর জমিতে। যখন সেখানে খুব সহজেই ফসল ফলতে শুরু করবে, ঠিক তখন সেই এনার্জি আর এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে ধীরে ধীরে আধা উর্বর এবং অনুর্বর ভূমিগুলোকে চাষের উপযোগী করতে হবে। সহজ কথায় এটা হলো গ্লোবাল ওয়ারফেয়ারের রিসোর্স ম্যানেজমেন্টের একটা স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্ট। চলুন এবার 3 নম্বর পয়েন্টে যাই এবং দেখি কিভাবে এই লোকাল ফার্মিং অ্যানালজিটা একটা গ্লোবাল স্ট্র্যাটেজির দিকে মন নিচ্ছে, সাপের মাথায় আঘাত করার কৌশল। এই স্ট্র্যাটেজিটা বুঝতে হলে সবার আগে ক্লিয়ার হতে হবে সাপটা আসলে কি। এই তাত্ত্বিক মডেলে সাপের মাথা হিসেবে কল্পনা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জায়নবাদী ক্রুসেডার জোটকে। সোর্সের মূল দাবিটাই হল সাপের মাথায় আঘাত করাটা সবচেয়ে বেশি ক্রুশিয়াল, কারণ যদি মাথা ড্যামেজ হয় তাহলে পুরো সাপটাই দুর্বল হয়ে পড়বে আর আপোষ করতে বাধ্য হবে। এটা মূলত বৈশ্বিক ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুকে টার্গেট করার একটা মেটাফোর। আচ্ছা, পশ্চিমা জোট যদি মাথা হয় তাহলে সাপের শরীর কারা? ডকুমেন্টে সাপের শরীর হিসেবে লোকাল পুতুল সরকার, বিভিন্ন এনজিও এবং কর্পোরেট কোম্পানিগুলোকে পয়েন্ট আউট করা হয়েছে। লেখকদের যুক্তি হল, এই মাথা মূলত আইডিওলজিক্যাল, ইকোনমিক, পলিটিক্যাল এবং মিলিটারি প্রেশার ক্রিয়েট করে এই লোকাল বডিগুলোকে পুরোপুরি কন্ট্রোল করে। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হলো এই লুপহোল বা ফাঁদের থিওরিটা। ডকুমেন্টে খুব ক্লিয়ারলি বলা হয়েছে, যদি কোনোভাবে লোকাল সরকারের পতন ঘটানোও যায়, সেটা মিলিটারি কু, গণবিপ্লব বা অন্য যেভাবেই হোক না কেন, সেটা মোটেও টেকসই হবে না।
কারণ কি? কারণ হলো সাপের মাথা মানে পশ্চিমা জোট যদি অক্ষত থাকে তাহলে তারা তাদের কন্ট্রোল মেকানিজম ব্যবহার করে খুব সহজেই পুরনো পুতুল সরিয়ে নতুন কোনো পুতুল সরকার বসিয়ে দেবে। এই থিওরি অনুযায়ী শুধুমাত্র লোকাল বডির ওপর আঘাত হানাটা কৌশলগতভাবে একটা ইউজলেস আর অন্তহীন লুপহোল ছাড়া আর কিছুই না। এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ সেকশনে। 4 নম্বর পয়েন্ট, খিলাফত প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য। এই চূড়ান্ত লক্ষ্য অর্জনের স্টেপগুলো এখানে একদম সিরিয়ালি তুলে ধরা হয়েছে। লক্ষ্য করুন, প্রথম ধাপ হল বিভিন্ন উর্বর বা আধা উর্বর অঞ্চলে আঞ্চলিক শরিয়া সরকারগুলোকে স্থিতিশীল করা। এরপরের ধাপে বিভিন্ন জায়গার স্টেক হোল্ডাররা একসাথে বসে শুরা বা পরামর্শ করবেন। তৃতীয় ধাপে গিয়ে এই শুরার মাধ্যমেই একজন খলিফা নিয়োগ দেওয়া হবে। আর সবশেষে এই খিলাফতকে প্রোটেক্ট করা এবং এর দায়িত্বগুলো প্র্যাকটিস করার কাজ শুরু হবে। মানে বিষয়টা কিন্তু হুট করে একদিন সকালে উঠে কোনো ঘোষণা দিয়ে দেওয়া নয়, বরং সোর্সে এটাকে একটা প্রপার স্টেপ বাই স্টেপ প্রসেস হিসেবে দেখানো হয়েছে। আর এই পুরো প্রসেসের একটা খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হল জনসমর্থন বা পাবলিক অ্যাকসেপ্টেন্স। সোর্সে একদম স্পেসিফিকভাবে বলা হয়েছে যে হুট করে খিলাফতের দাবি করলেই যে মানুষ সেটা মেনে নেবে, বিষয়টা এমন নয়। জনসমর্থন পেতে হলে অফিসিয়ালি দাবি করার অনেক আগেই লিডারশিপকে গভর্নেন্স বা শাসন কাজের প্র্যাকটিস করতে হবে, পর্যাপ্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে এবং সবার আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানুষ যখন নিজে চোখে দেখবে যে এরা আসলেই দায়িত্ব পালনে কেপেবল, ঠিক তখনই তারা এদেরকে অথরিটি হিসেবে অ্যাকসেপ্ট করবে। আমরা আজকের অ্যানালাইসিসের একেবারে শেষে চলে এসেছি। পুরো ডকুমেন্টটা যদি খেয়াল করি, দেখব এটা খুব সুপরিকল্পিতভাবে লোকাল লিমিটেশন আর গ্লোবাল টার্গেটের মধ্যে একটা তাত্ত্বিক ব্রিজ বা সেতুবন্ধন তৈরি করেছে। আর ঠিক এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, কিভাবে এই জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিগুলো একটা স্পেসিফিক আইডিওলজিক্যাল এন্ড গেমকে সামনে রেখে লোকাল ট্যাকটিক্যাল প্রায়োরিটিগুলোর ব্যালেন্স মেনটেন করে? একটু ভেবে দেখবেন বিষয়টা। এই প্রশ্নটা দিয়েই আজকের মতো শেষ করছি। আশা করি এই ডকুমেন্টের পেছনের জটিল থিওরিগুলো এখন বেশ কিছুটা ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে এমন আরও ইন্টারেস্টিং সোর্স মেটেরিয়াল নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।